প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু সাইদ খান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, উপদেষ্টা পরিষদের বৈঠক, আরও 246 সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত। ছাত্র সংসদ নির্বাচন, ছাত্রদলের তৎপরতা কম, অন্যরা সক্রিয়। বাংলাদেশ প্রতিদিন, আগামী সপ্তাহে ঘোষণা জানালো নির্বাচন কমিশন। কি থাকছে ভোটের রোডম্যাপে? খালেদা জিয়ার জন্মদিন আজ 15 আগস্ট। আমাদের সময় দুদকের ফাতা পাদে ধরা পড়ছে না ঘুষখোর। নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আজ। দৈনিক যুগান্তর, শিল্প খাতে মন্দা কাটছে না, যন্ত্রপাতির এলসি আমদানি কমছে, নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে। জুলাই যোদ্ধা অপুর ভিডিও বার্তা নিয়ে তোলপাড়। কালের কণ্ঠের শিরোনাম, নিত্যপণ্যে ক্রেতার হাসপাস, দুশ্চিন্তা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র। দৈনিক সমকাল, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল, রূপরেখা তৈরি করছে প্রশাসন। বঙ্গবন্ধু হত্যার 50 বছর, স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক। মানবজমিন, যে ভিডিও বার্তা নিয়ে নেট দুনিয়া সরগরম। আবারও এয়ার টিকিটের অতি উচ্চ মূল্য বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, আজ 15 আগস্ট। দৈনিক সময়ের আলো, ভোট নিয়ে কেন সংশয়, 81-তে পা দিলেন খালেদা জিয়া। কালবেলা শিরোনাম, এনসিপিতে পদত্যাগের হিড়িক। বঙ্গবন্ধুর 50তম শাহাদত বার্ষিকী আজ, খালেদা জিয়ার জন্মদিন আজ। দৈনিক করতোয়া, নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, তফসিল ডিসেম্বরে। ইনকেলাব, শিক্ষা নিয়ন্ত্রণ হাতবদল, গণতন্ত্রের মা খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। দৈনিক খবরের কাগজ, শোকাবহ 15 আগস্ট আজ, প্রখর দূরদৃষ্টি সম্পন্ন শেখ মুজিব, সিরাজুল ইসলাম চৌধুরীর একটি লেখা। রূপালী বাংলাদেশ, পাথরকাণ্ডে বাঘ মহিষ এক ঘাটে, লুটের পাথর ফিরছে সাদা পাথরে। আমার দেশ, পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা। দৈনিক জনকণ্ঠ, শব্দ দূষণে ঝুঁকিতে 2 কোটি মানুষ, খালেদা জিয়ার জন্মদিন আজ, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর খুবই ফলপ্রসূ হয়েছে। আপনি শিরোনাম শুনলেন। আজ 15 আগস্ট। দৈনিক প্রথম আলোর শিরোনাম, আজ 15 আগস্ট, বঙ্গবন্ধু হত্যার 50 বছর। কি বলবেন? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 50 বছর পেরিয়ে গেল। তো 50 বছর তো অনেক সময়। জি। তো বঙ্গবন্ধুকে আমরা 2 রূপে দেখেছি। বঙ্গবন্ধু যখন 1972 সালে 10ই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে ফিরে আসলেন, তখন তিনি জনগণনন্দিত মহানায়ক, ব্যাপক জনপ্রিয়তা, এবং 10ই জানুয়ারিতে ঢল নেমেছিল রেসকোর্সে, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে। তারপরে তিনি যখন মারা গেলেন, তখন কিন্তু তার জনপ্রিয়তা ধস নেমেছিল। এবং বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামী নেতা হিসাবে যতটা সফল ছিলেন, শাসক হিসাবে ততটা সফল হতে পারেননি। তার শাসনকালে দুর্নীতি, স্বজনপ্রীতির সমালোচনা ছিল, নানাভাবে আলোচনা ছিল। এমনকি বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, কিংবা চাটার দল বলে নিজেদের লোকদেরকেও চিহ্নিত করেছিলেন। তো সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন পাকিস্তানের 24 বছর, এমনকি ব্রিটিশ ভারতেও। কিন্তু তিনি ক্ষমতা আসার পরে এক দলের প্রবর্তন করেন, এটা তার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা। এবং তাকে গণতন্ত্রের হত্যাকারী হিসাবে সেই সময় চিত্রিত করা হয়েছিল। যে কারণে বঙ্গবন্ধু যখন নির্মমভাবে বিপদগামী সেনা সদস্য দ্বারা নিহত হলেন, তখন যে প্রতিবাদ হওয়ার উচিত ছিল সেটা কিন্তু হয় নাই। কাদের সিদ্দিকী সহ কিছু যুবক প্রতিবাদ করেছিল, বাকিরা কিন্তু সবাই তার মুশতাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিল। আওয়ামী লীগের বড় বড় নেতারা, 4 নেতা ছাড়া সবাই যোগ দিয়েছিলেন।
বঙ্গবন্ধুর শাসন আমলে যে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হওয়া দরকার ছিল সেটা হয়নি। উনি ৭২ সালে গণতান্ত্রিক সংবিধান দিয়েছিলেন, কিন্তু ৭৩ সালের নির্বাচনে দেখা গেছে যে অনেক জায়গায় সেখানে কারচুপি হয়েছে, প্রার্থী হাইজ্যাক হয়েছে, এমনকি বঙ্গবন্ধুর সিটেও প্রার্থীকে দাঁড়াতে দেওয়া হয়নি। তো এগুলো হয়েছিল, এমনকি ২৫-৩০টা সিট সেই সময় মেজর জলিল, ডাক্তার আজহারউদ্দিন, রশিদ ইঞ্জিনিয়ার, ডাক্তার রাজি, আলিমাল রাজি সহ কতগুলো সিট, সেগুলো যে তারা বিজয়ী হওয়া সত্ত্বেও তাদেরকে বিজয়ী হতে দেওয়া হয়নি। এমনকি রশিদ ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও বক্তব্য ছিল যে রিকাউন্টের মাধ্যমে, পুনর্গণনার মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়েছিল, মুস্তাককে নির্বাচিত করা হয়েছিল, যে মুস্তাক ষড়যন্ত্রের মধ্যমণি ছিলেন। আপনার আজকের এই দিনে যেমন দৈনিক সমকালের শিরোনাম হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক, কি বার্তা দেয় আজকের দিনটা? না, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে স্বাধীনতা উত্তরকালে তার যে ব্যর্থতাই থাক, তিনি তো স্বাধীনতার প্রধান স্থপতি, এ ব্যাপারে তো কোনো সংশয় নেই। কেননা ৬০-এর দশকে যখন সমস্ত নেতারা নীরব ছিলেন, স্বেচ্ছা অবসর গ্রহণ করেছিলেন, তখন তিনি সোচ্চার হয়েছিলেন, ৬ দফা দিয়েছিলেন, এবং ৬ দফা দেওয়ার মধ্য দিয়ে সমস্ত নির্যাতনের মুখে তিনি অটল ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে ১ নম্বর আসামি করা হয়েছিল, তো কিন্তু ছাত্র জনতা তাকে কারাগার থেকে মুক্ত করেছিল এবং তাকে বঙ্গবন্ধু খেতাবে অভিষিক্ত করেছিল। ৭০-এর নির্বাচনে জনগণ তাকে ভোট দিয়েছিল, তিনি জনগণনন্দিত নেতায় পরিণত হয়েছিলেন। এ ব্যাপারে তো কোনো সংশয় নেই। বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগারে ছিলেন, কিন্তু তার নামেই মুক্তিযুদ্ধ হয়েছিল, এগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু শাসক হিসাবে তার সেই সাফল্য তিনি ধরে রাখতে পেরেছেন বলে আমি মনে করি না। তো এই হচ্ছে বঙ্গবন্ধু। তারপরে হচ্ছে যে এর মানে এই না শাসক হিসাবে ব্যর্থতার কারণে ৭১-এ তার অবদান অস্বীকৃত হবে, এমনটা হওয়া উচিত না এবং সেটা ঠিক না। তো আমরা দেখি শেখ হাসিনার শাসন আমলে বঙ্গবন্ধুকে অবশ্য একক নেতা হিসাবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। অন্যান্য নায়কদেরকে, অন্যান্য স্বাধীনতার ফাউন্ডিং ফাদার্স আমি বলতে পারি যে তারা অন্যান্য স্থপতি যারা তার সঙ্গে ছিলেন তাদেরকে অগ্রাহ্য করা ছিল, এমনকি তাজউদ্দিন সাহেবকে পর্যন্ত সেখানে মূল্যায়ন করা হয়। কিন্তু কেউ কেউ বলছেন আবারও এখন যে সময়টা শুরু হয়েছে সেই সময়ে আবার কাউকে কাউকে অস্বীকার করবার প্রবণতা শুরু হয়েছে, সেটাও তো বোধ করি সেটাও ঠিক না। যেমন আজকে বঙ্গবন্ধুকে যেটা অস্বীকার করা হচ্ছে সেটা ঠিক না, এবং এই জায়গা আমি মনে করি এটাও একটা বাড়াবাড়ি। কিংবা ঠিক আছে, বঙ্গবন্ধুর ৩২ নম্বরে কে ফুল দেবে না দেবে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, এটাকে নিয়ন্ত্রণ করার সুযোগ কারণ নেই। এটা আমার কাছে এটাকেও একটা বাড়াবাড়ি বলে মনে হয়। আমরা একটু অন্যান্য খবরে যেতে চাই। জাতীয় নির্বাচন রোডম্যাপ আগামী সপ্তাহে, তার মানে তো নির্বাচন আশা করি হচ্ছে ফেব্রুয়ারিতে, কি বলবেন? আমিও মনে করি যে আশাবাদী, কেননা যখন তো নির্বাচনের প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে স্পষ্ট করছিলেন না, তবে তিনি তার বক্তব্য যখন স্পষ্ট করেছেন, তো তারপরে আমার মনে হয় আর পিছনে তাকাবার কোনো সুযোগ নেই। নিঃসন্দেহে আমরা আশা করতে পারি নির্বাচন হচ্ছে। সিএনএ টিভিকে তিনি বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যায় ফিরবে বাংলাদেশ। পুরনো বিচার তো এবং সংস্কার কে করবে? ধরুন বিচার না সরকার করতে পারে, তো কিন্তু সংস্কারটা কে করবে? সংস্কার তো মৌলিক সংস্কার বলতে যেটা বোঝানো হয় পার্লামেন্ট মানে সংবিধান সম্পর্কিত যেসব সংস্কার, সেগুলো তো পার্লামেন্ট ছাড়া করতে পারবে না। এটা তো ইচ্ছে করলে কেউ সেটা করতে পারে না। এবং কি যদি ধরেন, আমি যুক্তির খাতিরে ধরি, অর্ডিন্যান্স করলেন, তো সেটাও তো র্যাটিফাই করতে হবে পার্লামেন্টে, লাগবে। অতএব পার্লামেন্ট নির্বাচন ছাড়া আপনি কিভাবে সংস্কার করবেন? হ্যাঁ, সংস্কারের জন্য একটা অঙ্গীকারনামা হতে পারে, যেটাকে জুলাই সনদ বলেন আর জাতীয় সনদ বলেন, এটা একটা হতে পারে, এবং সেই অঙ্গীকারনামা সেটাও ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে। অর্থাৎ এর সঙ্গে যে অংশীজন তারা একমত হয়ে যতটুকু হবে সেইটুকু করতে পারে। তাছাড়া সংস্কার কি কি প্রয়োজন, এটা এক একটা দলের এক এক রকম দাবি আছে, এক একটা দলের এক এক ধরনের কর্মসূচি আছে। অতএব সেখানে একটা ঐক্যমত্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অতএব ঐক্যমত্যের ভিত্তিতে একটা অঙ্গীকারনামা কিংবা একটা চার্টার হতে পারে। এর বাইরে সংস্কার কে করবেন এবং সেই সংস্কার কি জাতি মেনে নেবে? কেন শেষ রায় দেওয়ার
তো জনগণ। অতএব জনগণকে আড়ালে রেখে, অন্ধকারে রেখে কোনো সংস্কার সে যত ভালোই হোক সেটা কল্যাণ বয়ে আনে না। না, তাহলে এই যে প্রশ্নগুলো আসে যে সংস্কার না হলেই হবে, তার মানে আপনার কি মনে হয় যে একটু কি ধোঁয়াশা তৈরি করে না যে না? আমার কাছে যেটা মনে হয় যে সব সংস্কার শেষে, সব বিচার শেষে নির্বাচন, এটা আমার মনে হয় এর পিছনে একটা ঘোট পাকানোর ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা। যেমন প্রথম আলোতে শিরোনাম হয়েছে আরও 246 সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত, এবং এখানে অনেকগুলো সংস্কারের কথা বলা হয়েছে। সৈয়দ সুলতান উদ্দিন মাহমুদ বলেছেন সময় খুব কম, অনেক দেরি হয়ে গেছে, তারপরও এসব সুপারিশ ধরে স্ব মন্ত্রণালয় কাজ শুরু করতে পারে, এক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় প্রয়োজন হবে। আচ্ছা, সেই সমস্ত অনেক সংস্কারের ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। যেমন ধরেন পুলিশের যেসব সংস্কার, এটার ব্যাপারে তো কোনো রাজনৈতিক দল আপত্তি করছে না। প্রশাসনকে সাজানো কোনো আপত্তি করছে না। এমনকি বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করার ব্যাপারেও কিন্তু রাজনৈতিক দলের কোনো আপত্তি নেই। তো সেই সব সংস্কার তো হতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে মৌলিক সংস্কারের বিষয়টা। এবং সেই সংস্কার গত 1 বছর তারা কেন করছে না, কেন তারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছে না, তারা কেন বসে আছেন, তালিকা বানাচ্ছেন, এটার আমি অর্থ খুঁজে পাই না। সেই সব পুলিশকে তো একটা শক্ত অবস্থানে নিয়ে আসার জন্য যা যা সংস্কার দরকার ছিল সেগুলো তো করা উচিতই ছিল, এই ব্যাপারে কোনো বাধা নেই। কিন্তু মৌলিক সংস্কারের বিষয়টা নিয়ে ভাবতে হবে, এবং সেটা করার দায়িত্ব হচ্ছে পার্লামেন্টের এবং জনপ্রতিনিধিদেরকে। জনপ্রতিনিধিদের বাইরে এই সংস্কার করা কেউ সাংবিধানিক এখতিয়ার কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন অনেক কিছুই আর লুকোছাপার কোনো কারণ নাই, করাও যায় না। একটি পত্রিকার শিরোনাম জুলাই যোদ্ধা অপুর একটি ভিডিও কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। চাঁদাবাজি হয়েছে, এটা সত্য, চাঁদাবাজি তো হয়েছে, কিন্তু চাঁদাবাজির কারণে কে কাকে ডেকে নিয়ে বক্তব্য দেওয়া হলো, আবার তার স্ত্রী প্রতিবাদ করলো, ইসরাক সাহেবের বিরুদ্ধে কথা উঠলো যে তিনি অপুকে ডেকে নিয়ে এই ভিডিও করিয়েছেন, এরকমের অভিযোগও করছেন। আসলে ঘটনাটা কি মনে হয় আপনার? সেই ঘটনা তদন্ত হওয়া উচিত, কেননা এই ঘটনার তো বিভিন্নভাবে চিত্রিত হচ্ছে, তদন্ত হওয়া উচিত। তবে আমি বুঝতে পারি না একজন উপদেষ্টার বিরুদ্ধে কেন বারবার আসছে, তার এপিএসের ঘটনা, একাধিক ঘটনার সঙ্গে তার নাম কেন উঠে এসছে। আমার মনে হয় তার এটি স্পষ্ট করা উচিত, এবং এই ধরনের বিতর্কিত হওয়ার পর তার সেই অবস্থানে থাকা উচিত কিনা এটা নিয়ে আমি মনে করি যে এটা ঠিক না। কেননা বারবার কেন একজন উপদেষ্টার বিরুদ্ধে আসছে, অন্য উপদেষ্টার বিরুদ্ধে তো এই ধরনের অভিযোগ আসছে না, এবং তার বিরুদ্ধে, তার বাবার বিরুদ্ধে তো বিভিন্ন ব্যাপারে তো তার নামটা উঠে আসছে। এটা তার অবস্থানটা স্পষ্ট করা উচিত, এবং তিনি এটি স্পষ্ট করতে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে নীলা রেস্তোরাঁ হোটেলে যাওয়া, রেগুলার রাত্রে তাকে ভ্রমণ করা, সেখান থেকে ওয়েস্টিনে এসে হাঁসের মাংস খাওয়া, এই সব ব্যাপারটা জিনিসটাকে আরও হাস্যাস্পদ করে তুলেছে। মনে হচ্ছে যে কিছু জন লুকোচুরি, কিন্তু লুকোছাপার ব্যাপার জন্য আছে, এমনটা মনে হয়। কিন্তু মাননীয় উপদেষ্টা তো বলেছেন যে এটা এক ধরনের ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। কিন্তু আমি সেটা ষড়যন্ত্র কিনা সেটা তো এই যে প্রমাণ সাপেক্ষ এবং তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এটাকে ঢাকা দিতে গিয়ে তিনি যে ধরনের কথা বলেছেন, সেই ধরনের কথা বলার মধ্য দিয়ে মানুষের ভিতর এক ধরনের সংশয়ও তৈরি হয়েছে। সাদা পাথর, মানে আমরা এতদিন ওই যে বলে যে পাথরের কান্না শুনে একটি গান আছে, সাদা পাথর নিয়ে প্রকাশ্যে সাদা পাথর উধাও হয়ে গেল, সবাই নিয়ে গেল, সেই সময় কারো কোনো রিয়াকশন নাই। এখন সাদা পাথর হচ্ছে সারা পৃথিবীতে আলোচিত, আমাদের দেশের সাদা পাথর হাওয়া হয়ে গেল। তা একটি পত্রিকার শিরোনাম হয়েছে যে আওয়ামী লীগে শুরু, বিএনপিতে সর্বনাশ। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। এই সাদা পাথরের ব্যাপারে তো আদালতের রায় ছিল, এবং তারপরে 5 তারিখের পরে যখন এটা লুটপাট শুরু হয়ে গেল, তখন প্রশাসন নাম কস্তে কিছু পদক্ষেপ নিয়েছে, 2-1টা নৌকা জ্বালিয়ে দিয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবং সবচেয়ে দুঃখজনক হলো ওই এলাকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা, এই বিষয়ে ঐক্যমত্য হলো, কিন্তু জাতীয় ব্যাপারে জাতীয় ইস্যুতে কোনো ঐক্যমত্য নেই। কিন্তু সাদা পাথর গ্রাস করার ক্ষেত্রে তারা সবাই একমত হয়ে এবং একসঙ্গেই তারা লুট শুরু করলো। এবং শুধু তাই নয়, স্টেটমেন্ট আছে যে তাদেরকে এটা তাদের অধিকার রয়ে গেছে, যে এই পাথর ভারত থেকে আসছে, এবং এই পাথর যদি আমরা গ্রাস না করি তাহলে ভারতের দালালরা এটা গ্রাস করবে না, বাকিরা এটা পাথর অপরাধ করেছে যে ভারত থেকে আসছে, অতএব এটাকে অপরাধ করেছে, অতএব এটাকে সরিয়ে ফেলা উচিত।
এইভাবে তারা প্রকৃতি বিধ্বংসী যে কার্যকলাপ করেছে, পর্যটন শিল্প ধ্বংস হয়েছে, প্রকৃতিতেও এক ধরনের বিপর্যয় নেমে আসবে, কেননা প্রকৃতির উপর এই ধরনের লুটপাট যেমন আপনি সহ্য করে না বিপর্যয়ের প্রকৃতি। কথা বললেন, পাথরবিহীন ওই এলাকার ছবি যখন আমরা দেখি তখন আসলেই মনে হয় যে এই সৌন্দর্যটা, সেই পরিবেশটা যেন নেই, একটা খাখা মরুভূমি। অথচ পাথরের দৃশ্যগুলো যখন দেখা যায় তখন মনে হয় যে একটা প্রাণ আছে সেই জায়গায়। দুটো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভিডিওতে ঘুরছে, মানে এখন ইউটিউবে ঘুরছে। একটা হচ্ছে যে পাথরের উপর পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে, তারা স্নান করছে ইত্যাদি যে দৃশ্যগুলো আছে, গোসল করছে। আর একটা খালি সেখানে খাওয়ার। তো এই যে দুটো দৃশ্য, এটাই বোঝা যায় যে আমরা আমাদের সমস্ত ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে কীভাবে ধ্বংস করছি, প্রকৃতিকে কীভাবে ধ্বংস করছি। এবং এই ধ্বংসের সঙ্গে দুঃখজনক হলো যে রাজনৈতিক নেতৃত্বের এটা ঠেকানো উচিত ছিল। রাজনৈতিক কর্মীরা, আপনি ঠেকানোর কথা তো বললেন, এটা প্রতিবাদ কিন্তু তারা তো আবার ঐক্যবদ্ধ, তারাও সেটা আমি বলছি যে তারা তো ঠেকাইনি, বরং তারা লুটপাটে নেতৃত্ব দিয়েছে, সামিল হয়েছে। তো এই রাজনীতির কাছে আমরা কি আশা করব? ডাকসু নির্বাচন, বিশেষ করে ডাকসু এবং জাকসু সব নির্বাচন নিয়েই তো এখন একটা দৃষ্টি সবার ওই জায়গায়। যেমন আজকে প্রথম আলোতে শিরোনাম হয়েছে ছাত্রদলের তৎপরতা কম, অন্যরা সক্রিয়। বলা হচ্ছে যে ছাত্রদলের কোনো পর্যায়ে নেতারা ডাকসু নির্বাচন করবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, অন্যরা তৎপরতা শুরু করেছেন। তাহলে এটা তো সত্য যে ডাকসু নির্বাচনের উপরে জাতীয় রাজনীতির অনেক কিছুই নির্ভর করে, এবং সামনে যে নির্বাচন সেটার উপরে একটা চোখ আছে সবার। কি মনে হয়, পরিবেশ কি মনে হচ্ছে আপনার কাছে? এই ব্যাপারে আমার মনে হয় যে নির্বাচন করবে কি করবে না, ডাকসুর হওয়া উচিত কিনা, হওয়া উচিত বলে আমরা বাইরে থেকে মনে করি। এবং সেই সিদ্ধান্ত কবে কিভাবে হবে সেই সিদ্ধান্ত ওখানকার ছাত্র সংগঠনগুলোকেই নিতে হবে, ছাত্রদেরকেই নিতে হবে। কিন্তু এই ধরনের তাদের মধ্যে এই দূরত্ব, এটা আমাদেরকে উদ্বিগ্ন করে যে তাহলে কি শিক্ষাঙ্গনের পরিবেশ আবার সেই অবস্থায় ফিরে যাচ্ছে, আবার কি সংঘাতের দিকে ফিরে যাচ্ছে, সেটা কিন্তু মানে আমরা একজন নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন হই। জি, আপনাদের পত্রিকায় আমাদের সময়তে শিরোনাম হয়েছে দুদকের ফাতা পাধে ধরা পড়ছে না ঘুষখোর, সরকারি অফিসে নজরদারি বাড়ানোর পরামর্শ। আচ্ছা, দুদক তো বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে এবং সেই ধরনের বিভিন্ন রকম তাদের জালও ফেলছে, কিন্তু কেউ ধরা পড়ছে না। দুর্নীতিবাজরা ওই জালে উঠে আসছে না। এটি হচ্ছে, এটা কি এক ধরনের আইওয়াস না হলেও ব্যর্থতা তো বলবো, অক্ষমতা তাদের তো ব্যাপার। কেন তাদের যে সক্ষমতা দরকার তারা সেটা পরিচয় দিতে পারছে না। আপনি যদি দুদকের ইতিহাস দেখেন, দুদক আজ পর্যন্ত যত লোককে তো তারা ধরার চেষ্টা করেছে, এবং বরং অনেকে ক্লিন সার্টিফিকেট পেয়ে চলে গেছে, অতীতে গেছে, এখনও ক্লিন সার্টিফিকেট পাবে না এমন তো বলা যায় না। তো এই ধরনের অপরাধীরা দুদকের হাত থেকে বেরিয়ে আসা মানে কিন্তু ক্লিন সার্টিফিকেট পেয়ে যাওয়া, আমি নিরাপদ। তো এই জায়গাটা আমার মনে হয় দুদককে কার্যকর করা দরকার। দুর্নীতি দমনে অন্যান্য অর্গানের, রাষ্ট্রীয় অর্গানেরও দায়িত্ব আছে, যে রাষ্ট্রীয় অন্যান্য এজেন্সিও দায়িত্ব পালন করবে, কিন্তু দুদক তো স্পেসিফিক তার কাজটা হচ্ছে দুর্নীতি দমন করা। তো সেই দুর্নীতি প্রতিরোধ করা, সেই ক্ষেত্রে আমরা কোনো কার্যকর ভূমিকা দেখছি না। ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন অধ্যায়ের প্রত্যাশা, 21 এবং 23 আগস্ট আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী পরপর। সেটা আসতেই পারে। আমাদের তো দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র, তাদের সঙ্গে যদিও আমাদের দীর্ঘ সম্পর্ক ছিল, সেটা আর একটা বিষয়। তো আসছে, এবং সম্পর্ক উন্নয়নেও আমি কোনো বাধা দেখিনি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তাদের কাছে আমাদের যে পাওনা, সেটার কি হলো? সেই পাওনা আমাদেরকে ফেরত পেতে হবে। শেষের দিকে কি আসছে? একেবারে। আচ্ছা, তাহলে আমি বলি তাদের কাছে পাওনা এবং এই বোঝাপড়া দরকার, এগুলো ফেরত দেওয়ার মধ্য দিয়েই সেখানে সম্পর্কের উন্নয়ন ঘটতে পারে। অতএব সেইটা দাবিটা এর আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, আমি মনে করি ইউনূস সরকার সে দাবিকে সামনে রেখে অগ্রসর হবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।